রাঙামাটিতে জ্বালানি ও খাদ্যের সংকট, আরো 2 লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 151। বিপর্যস্ত মানুষের পাশে থাকা, উদ্ধার কাজের সমন্বয় নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। সুইডেন বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা কাজে লাগানোর এখনই শ্রেষ্ঠ সময় বলেছেন প্রধানমন্ত্রী। এবং সংবাদপত্র শিল্পে ভ্যাট আরোপ, অশনি সংকেত, গণতন্ত্র বিকাশে বাধা, মূল্যায়ন সিনিয়র সাংবাদিক। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাহাড় ধসে বিধ্বস্ত রাঙামাটিতে আরো 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 5 দিনে শুধু রাঙামাটিতেই উদ্ধার করা হলো 112 জনের মরদেহ। আর এ নিয়ে পাহাড় ধসে 5 জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 151। এদিকে কক্সবাজারে 2.5 লাখ মানুষ ঝুঁকি নিয়ে বাস করছেন পাহাড়ে। অন্যদিকে আবারও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। এসব নিয়ে সংবাদে বেশ কয়েকটি প্রতিবেদন থাকবে। প্রথমেই রাঙামাটি প্রসঙ্গ। ভয়াবহ পাহাড় ধসের পর দেশ থেকে বিচ্ছিন্ন এক মৃত্যু উপত্যকার নাম এখন রাঙামাটি। প্রতিকূল আবহাওয়ায় একদিকে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ, অন্যদিকে নতুন করে তৈরি হয়েছে আবারও পাহাড় ধসের আশঙ্কা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। আর তাই ভয়, এইভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে দেখা দিতে পারে চরম খাদ্য সংকট। রাঙামাটির বর্তমান চিত্র জানাচ্ছেন রামিম হাসান, ছবি তুলেছেন শেখ জালাল। দিনরাত বৃষ্টি হচ্ছে, পাহাড়গুলো তাই এখনো ভয়ঙ্কর। যে কোনো সময় আবারও নেমে আসতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে সবকিছু। জীবনের মায়া উপেক্ষা করেই ক্রমাগত মাটিতে কোদাল চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা, কারণ নয়নের মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। চোখের সামনেই মাটি চাপা পড়েছেন 4 দিন আগে। আপনার পরিবারের আর কেউ মারা গেছে? হ্যাঁ, আমার আব্বা আহত হয়েছে আর আমার আম্মাকে নিখোঁজ আর কি ওখানে ঠকাই দিচ্ছে। রাঙামাটির পশ্চিম মুসলিম পাড়ার এই জায়গা থেকেই মিলেছে 3 পরিবারের 8 জনের লাশ। এখনো নিখোঁজ একজন। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এখনো, আর তাই আব্দুল মান্নান ঘর ছেড়ে এখনো উদ্বাস্ত। এখন অবস্থায় উপরে সাল যে দুটো আছে এগুলো মাটির চাপে আছে, আর নিচের থেকে সম্পূর্ণ মাটিগুলো চলে গেছে। উপরে যাওয়ার খুব সম্ভাবনা থাকতেছি না, আমরা ওই আশ্রম কেন্দ্রে আছি। 4র্থ দিনে উদ্ধার তৎপরতা এখনো পর্যন্ত চলছে, এবং যে বিষয়টি সেটি হচ্ছে উদ্ধার তৎপরতা চালাতে যে সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে এই বৃষ্টিবিঘ্নিত যেই প্রতিদিন, সেই দিনগুলোই সবচেয়ে বড় সমস্যা। এবং এখনো পর্যন্ত পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। তার চেয়ে বড় যে সংকট যারা জীবিত রয়েছেন তাদের জন্য, সেটি হচ্ছে পুরো বিচ্ছিন্ন একটি নগরীতে পরিণত হয়েছে এই রাঙামাটি, যার ফলে সড়ক যোগাযোগ একরকম বন্ধ রয়েছে, একেবারে পায়ে হেঁটে মানুষ চলাচল করছে, এবং নিত্যপণ্যের দাম অনেকখানি বেড়ে গেছে। পুরো শহর ঘুরে দেখা গেল সমস্ত পেট্রোল পাম্প বন্ধ। খোলা বাজারে যে তেল বিক্রি হচ্ছে তার দামও চড়া। কিছু পাওয়া যায় না, এরপর 150 টাকা লিটার, এরপরে তরকারি, চোল, ডাল, আমরা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন। প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। জেলা প্রশাসনের হুঁশিয়ারি উপেক্ষা করে চড়া হচ্ছে বাজার। একটা মালের যদি 500 টাকা 50 টাকা কত চলবে না, কাটে আনেন না, লেবার নাই, তাইলে কি করি এর মালটা আনি? আর এখন আনিয়ে তো দিতে কালিয়া কত কান্দ দিয়ে আর আনতেন না। সামনে কি নকাই তুইব? এখানে তো কোনো কিছু চাষ হয় না, সব বাইরে থেকে ডবল, ওখান থেকে ডবল নিচ্ছে, আমরা কি করবো? সাধারণ মানুষ তাই বলছে, সড়ক যোগাযোগ স্বাভাবিক না হলে ভবিষ্যৎ অনিশ্চিত। এখন পুরো শহর বিচ্ছিন্ন, এই তো আমাদের এখন ভয়াবহ দুশ্চিন্তা, কারণ যে কোনো মুহূর্তে খাদ্য সংকট দেখা দিতে পারে। পাহাড়ে 200 মিটারের মতো রাস্তা ভেঙে গেছে, ওইটা দ্রুত না সারলে আমাদের খাদ্য সংকটে পড়তে হবে। বিকল্প ব্যবস্থা হচ্ছে কাপ্তাই লেক লঞ্চের মাধ্যমে, কারণ ওইটা তো অনেক ব্যয়বহুল। তবে কবে নাগাদ এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে রাঙামাটির মানুষ, সেই উত্তর জানা নেই কারো। রামিম হাসান, নিউজ 24, রাঙামাটি। পাহাড় ধসের অন্যতম ঝুঁকিপূর্ণ স্থানের নাম কক্সবাজার, যেখানে পাহাড়ের পাদদেশে এখনও বাস করছেন প্রায় 2.5 লাখ মানুষ।
তবে সম্প্রতি ভূমিধস আতঙ্ক ছড়িয়েছে তাদের মনে, আর নড়ে চড়ে বসেছে প্রশাসনও। ইসমত আরা ইস্যুর প্রতিবেদন, জানাচ্ছেন মামুনুর রশিদ। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস নতুন নয়, আর ভূমিধসের ঘটনাও এসব মানুষের অনেকটাই সয়ে যাওয়ার মতো। মূলত নিজস্ব জমি না থাকা ও কম ভাড়া হওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন কম আয়ের মানুষ। তবে সম্প্রতি চট্টগ্রাম সহ 4 জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে এসব মানুষের মনে। বসবাসকারীদের দাবি, বিকল্প কোনো থাকার ব্যবস্থা নেই তাদের, যার কারণে অসচ্ছলতার কাছেই হার মানছে তাদের প্রাণের মায়া। 91 তুমনে আমাদের সব কিছু চলে গেছে। চলে যাওয়ার কারণে আমরা মগনামার থেকে আমরা কক্সবাজার চলে আসছি। ঝড় বৃষ্টি আসলে আমাদের খুবই কষ্ট হয়, তবুও কি করব, করার কিছু নাই। কক্সবাজারে পাহাড় ধসে বড় বিপর্যয় ঘটে 2010 সালে, যেখানে প্রাণ হারান 4 সেনা সদস্য সহ 54 জন। এবার কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা চিহ্নিত করছি এবং যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে আমরা সরিয়ে নিচ্ছি। ঝুঁকি নিয়ে বসবাসকারী ভূমিহীন মানুষদের মূল দাবি নিরাপদ আশ্রয়ের, যদিও তাদের পুনর্বাসনের বিষয়টিকে জটিল বলে দাবি করছেন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি একটা তালিকা প্রস্তুত করে তাদেরকে আমরা এই বছর ইনশাল্লাহ অন্য জায়গায় যাতে ঝুঁকিপূর্ণ রাস্তায় বসবাস করতে না হয় সেই জায়গায় আমরা তাদেরকে পুনর্বাসন করব। পুনর্বাসনের কাজটা করতে হয়, সেটা একটি ব্যাপক ভিত্তিক কাজ। সেই কাজটা আমাদের আরও পরবর্তী সময়ে আমরা সেটা হাত দিব। এখন আমরা দুর্যোগকালীন সময়টা যেন মোকাবিলা করতে পারি সেই ব্যবস্থাটা আমরা করছি। পাহাড় ধসে গেল 7 বছরে কক্সবাজারে 250-র বেশি মানুষ প্রাণ হারান, তবুও থেমে নেই পাহাড়ে বসতি স্থাপন। বন বিভাগের হিসেবে জেলার ছোট বড় বিভিন্ন পাহাড়ের পাদদেশে রয়েছে প্রায় 20,000 ঘরবাড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টি আর জ্বরের পানিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। নগরের বিভিন্ন সড়কে জমেছে কোমর সমান পানি। কোথাও কোথাও মানুষের ঘর ডুবে গেছে। এই সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। নগরবিদরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য খনন করতে হবে নতুন খাল। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যানবাহন না চললে পানিতে তলিয়ে যাওয়া এই সড়ক দেখলে যে কেউ খাল ভেবে বসবেন। বন্দরনগরীতে বৃষ্টির সময় এ যেন পরিচিত এক দৃশ্য। 2-1 দিনের ব্যবধানে এ সপ্তাহে আবারও বৃষ্টি শুরু হওয়ায় ফের জলাবদ্ধতা নগরীতে। একে অনেকটা নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন নাগরিকরা। যখন আমরা কষ্ট পাই তখন ওনারা এটা বিষয়টা নিয়ে ভাবেন, আবার যখন বর্ষা চলে যায় সেই বিষয়টি তারা ভুলে যান। যেভাবে খাল খনন করা হয়, কিন্তু এই ঠিক পরক্ষণে দেখা যাচ্ছে নানান ময়লা আবর্জনা স্তূপ হয়ে ভরাট হয়ে যায়, এবং যে শ্রমিকগুলো দিয়ে এই কাজগুলো করা হয় এটা বাস্তবসম্মত কাজ নয়, পরিকল্পিত কাজ নয়। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য নতুন খাল খনন ও পুরনো খালগুলোর সংস্কারের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রিটেনশন পন্ড, টাইডাল রেগুলেটর, নেভিগেশন গেট, নতুন খাল খনন এবং ওই আমাদের খালের মধ্য দিয়ে যে ইউটিলিটিস লাইনগুলি গেছে, যেগুলি প্রতিবন্ধকতা তৈরি করে অল্প সময়ের মধ্যেই খালের পানি প্রবাহটাকে বন্ধ করে দেয়, সেই লাইনগুলিকে দ্রুত অপসারণ করতে হবে। এই ধরনের অনেকগুলি প্রস্তাবনা আমরা 15-20টি প্রস্তাবনা সেখানে দিয়েছিলাম। সিটি মেয়র বলছেন, দ্রুতই এই সমস্যার সমাধান হবে না, এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। যদি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হতো, পরিকল্পনা গ্রহণ করা, ইভেন কি মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন করা যেত, তাহলে কিন্তু জলাবদ্ধতা হওয়ার কথা না। এটা এখন জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার ও বাকলিয়ার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি নেতারা ঢাকায় বসে প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করছেন। তারা পাহাড় ধসে বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে করছেন মায়াকান্না। এই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা গোমতী সেতুর টোল প্লাজায় এক্সেল লোড ওয়েভিং স্কেল সিস্টেমের বর্ধিতকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সুইডেন সফর নিয়ে বিএনপি নেত্রীর সমালোচনারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকায় বসে প্রেস ব্রিফিং করে মিথ্যাচার করে, দুঃখ দুর্দশা নিয়ে রাজনীতি করে, মায়া কান্না কাঁদে, তারা কিন্তু স্পটে যায় না, তারা দুঃখ দুর্দশা জনগণের পাশে দাঁড়ায় না।
পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে উদ্ধার কাজে কোনো সমন্বয় নেই এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ কারণে ক্ষতিগ্রস্তদের কাছে ঠিকমতো সহায়তা পৌঁছাচ্ছে না বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা আরও বলেন, আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিলে নিহতের সংখ্যা আরও কম হতো। আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেটার ওয়ার্নিং ছিল, সেটা সবাই জানে। অতিবৃষ্টি হলে পাহাড় ধস হয়, তারপরও আমরা দেখেছি 200 লোক, প্রায় 200 লোকের কাছাকাছি লোক প্রাণ হারিয়েছে। এবং সেখানে সাহায্য সহযোগিতার যে সরকারের পক্ষ থেকে যে এফিসিয়েন্সি থাকার কথা ছিল সেটাও আমরা আজকে লক্ষ্য করছি, সেখানেও দুর্বলতা লক্ষ্য করছি। এবারে অন্যান্য প্রসঙ্গ। সুইডেন বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা কাজে লাগানোর এখনই শ্রেষ্ঠ সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যৌথ সমৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন বিনিয়োগ, বাণিজ্য এবং উদ্ভাবনী ব্যবসায় অংশীদার হওয়া। সফরের তৃতীয় দিনে সুইডেনের বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে বাণিজ্য সংলাপে তিনি এসব কথা বলেন। সুইডেন থেকে শাহ আলী জয়ের প্রতিবেদন। সফরের শেষ দিনে শেখ হাসিনাকে বিদায় জানাতে স্থানীয় গ্র্যান্ড হোটেলে ছিল প্রবাসী বাঙালিদের উপচে পড়া ভিড়। বিদায়ের আগে সকল প্রোটোকল ভেঙে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এর আগে সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করলে যৌথভাবে সমৃদ্ধ হবে দুই দেশ। আগামী 2021 থেকে 2041 পর্যন্ত নেওয়া উন্নয়ন ভিশনে দেশি ও সুইডিশ ব্যবসায়ীদের অংশগ্রহণে উৎসাহিত করছি। প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর অন্য যে কোনো দেশের জন্য উদাহরণ। অন্যান্য খাতেও বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। দুদেশের জনজীবনে পরিবর্তন আনতে আমরা একযোগে কাজ করব। শেখ হাসিনা বলেন, দুই দেশের লাখ লাখ মানুষের জীবনমান বদলে দেওয়ার লক্ষ্যই হবে সম্পর্কের মূল ভিত্তি। এককভাবে বাংলাদেশের গার্মেন্টস পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সুইডেনে। বাংলাদেশের লক্ষ্য রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর। একই সঙ্গে ঔষধ এবং চামড়াজাত পণ্য রপ্তানিরও লক্ষ্য রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় উঠে এলো সে প্রসঙ্গ। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ রয়েছে তা কাজে লাগাতে সুইডিশ ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে দেশটির শীর্ষ 3 ব্যবসা প্রতিষ্ঠান H&M, HBB এবং ইনভেস্টরের শীর্ষ কর্মকর্তারা আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। শাহ আলী জয়, নিউজ 24, স্টকহোম, সুইডেন। দেশের অবস্থা ভালো নয়, বিএনপি নেত্রীর এমন বক্তব্যকে খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের অবস্থা ভালো, কিন্তু দুর্নীতির দায়ে যাদের মামলা মোকাবেলা করতে হয় তাদের অবস্থা ভালো নয়। স্টকহোমের সিটি সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব কথা বলেন। মানুষ খুনের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি পরামর্শ দিয়েছেন আগামী নির্বাচনে অংশ নেয়ার। শেখ হাসিনা আরও বলেন, নাগরদোলায় করে কেউ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে এমন ধারণা করলে ভুল করবে দলটি। মানুষ খুন করতে পারলে ভালো লাগে, দেশের সম্পদ ধ্বংস করতে পারলে তখন তার ভালো লাগে। এটা হচ্ছে বাস্তবতা। বরং আমি বলবো, এসব পথ ছেড়ে দিয়ে সঠিক সুস্থ রাজনীতির পথে আসুক। 2014 নির্বাচনে না গিয়ে যে ভুল করেছে, ভবিষ্যতে যেন আর সেই ভুল না করে, বরং নির্বাচনে আসুক, জনগণ বিচার করবে, ভোট দেবে, যাকে চাবে জনগণ সেই ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না, তাই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। রাজধানীতে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়নগরে একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের সংগঠন রানেসা। মির্জা ফখরুল বলেন, দলীয় সরকার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি আরও বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কদিন পরেই সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া। আমরা কিছুটা আনন্দিত
হয়েছে এই জন্য যে তারা আপনি বুঝতে পেরেছেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না। আমরা যেন ভুল না করি 14 সালের মতো নির্বাচনে যেন যায়। আমরা তো নির্বাচনে যেতে চেয়েছি, আপনারা চাতুরি করে কেয়ারটেকার সিস্টেমকে বাতিল করে দিয়ে আপনারা আবার দলীয় সরকার অধীনে নির্বাচন, এবার একতরফা নির্বাচন হবে না। অবশ্যই নির্বাচনের সময় আপনাকে এমন একটা সরকার নিয়ে আসতে হবে যে সরকার নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে সাহায্য করবে। ভ্যাট আরোপ সংবাদপত্রের ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিকরা। তারা বলছেন, সংবাদপত্রে ভ্যাটের এমন নজির বিশ্বের অন্য কোনো দেশে নেই। সংবাদপত্রকে চাপে রাখলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। তাই ভ্যাট আরোপ না করার পরামর্শ দিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। আরও জানাচ্ছেন মাফিয়া মুক্তা। বিশ্বের বিভিন্ন দেশে সংবাদপত্র অন্য যে কোনো শিল্প থেকে বাড়তি সুবিধা পায়। পার্শ্ববর্তী দেশগুলোতেও আছে এই সহায়তার সুযোগ। তবে দেশে বাস্তবায়ন হতে যাওয়া ভ্যাট আইন বিপাকে ফেলছে সংবাদপত্র শিল্পকে। অনেকেই আশঙ্কা করছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সমাজের এই দর্পণের উপর ভ্যাটের বোঝা অশনি সংকেত। সিনিয়র সাংবাদিকরা বলছেন, এমন সিদ্ধান্ত সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত খাতগুলোর ক্ষতি করবে, যা গণমাধ্যমের জন্য হুমকি। সহায়তা তো পাচ্ছেই না, বরং সেখানে উল্টো ভ্যাট আরোপ করার মধ্য দিয়ে সংবাদপত্র শিল্পের উপর একটা আঘাত আসবে, যেটা সংবাদপত্র শিল্পে টিকে থাকার জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সার্বিক অবস্থায় নিউজ পেপার সংকটের মধ্যেই আছে। এর মধ্যে যদি নতুন করে ভ্যাট চালু করা হয়, অনেক সংবাদপত্র বন্ধ হয়ে যাবে। সংবাদপত্রের উপর এভাবে ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়ে এই খাতকে নিয়ন্ত্রণের চেষ্টা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মনে করছেন তারা। আরও লাভ হবে না, দেশের তো লাভ হবে না, গণতন্ত্রের লাভ হবে না। অতএব সংবাদপত্র শিল্পের উপর নিয়ন্ত্রণের মানসিকতায় যদি এটা করা হয়ে থাকে, তবে সেটা দুর্ভাগ্যজনক। আমি বলবো যে এটা কৌশলে সংবাদপত্রকে একটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও সংবাদপত্র শিল্পের জন্য বাড়তি সহায়তা দেওয়া উচিত। এখন আমরা যদি দুনিয়া জুড়ে আমরা যদি সংবাদপত্রের কথা বিবেচনা করি, তখন দেখব যে সংবাদপত্র কিংবা প্রিন্টেড ম্যাটেরিয়াল কিংবা বই, এগুলোর জন্য একটা আলাদা ট্যারিফ সিস্টেম আছে দুনিয়া জুড়ে। এটার প্রচারণা হওয়া উচিত ছিল, যেটার সার্কুলেশন হওয়া উচিত ছিল, সেটা কিন্তু বাংলাদেশে হয়নি। তাদের একটা অতিরিক্ত করের বোঝা তাদের ঘাড়ে চাপলো, এটি হচ্ছে বিষয়। যুক্তরাষ্ট্র পোস্টাল আইন অনুযায়ী 1792 সাল থেকে সংবাদপত্র সরবরাহে ট্যারিফ ছাড় দিয়ে আসছে, যা অনুসরণ করছে বিশ্বের বিভিন্ন দেশ। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। অগাস্টে বাংলাদেশে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথকে অধিনায়ক করে দলে আছেন ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগার, হিলটন কাটফিট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্প, জশ হ্যাজেলউইট, ওসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথিউ রেনশো ও ম্যাথিউ ওয়েট। গেল ভারত সফরে পায়ের ইঞ্জুরিতে পড়ে দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক। এছাড়াও 13 জনে নেই স্টিভ ওফিক এবং শন মার্শ। আগামী 18 আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। 22 তারিখ ফতুল্লায় আছে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এর 2 দিন বাদেই 27 তারিখ ঢাকায় প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শেষ টেস্টটি হবে 4 তারিখ চট্টগ্রামে। ক্লাবের সদস্য ও সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। অনুষ্ঠানে খেলোয়াড়, কোচ, সাবেক খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর কাদের সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। আমাদের স্বাধীনতার জন্য ইয়া রাব্বুল আলামিন, বিশেষ তার পরিবার পরিজন যারা দুনিয়া হায়াত দান করুন ইয়া রাব, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। আমরা দেখছেন নিউজ 24 সংবাদ। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন।
আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দেশে চালের কোনো সংকট নেই দাবি করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ঘরানার কিছু ব্যবসায়ী ও অসৎ মজুতদাররা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার এখনও সরকারের পুরো নিয়ন্ত্রণে। হাওড়ে ফসলহানির ফলে চালের বাজারে কিছুটা প্রভাব পড়লেও শিগগিরই তা পূরণ হবে। বাড়তি মজুদের জন্য সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মন্ত্রী। এই মিল মালিকেরা এবং বিএনপি ঘরানার এই ব্যবসায়ী সমাজ আজকে চালের বাজারকে আজকে ঊর্ধ্বগতির জন্য দায়ী। আজকে কোনো সংকটের কোনো প্রশ্নই ওঠে না। এই সংকট মোকাবেলা করার জন্য আমরা বিদেশ থেকে চাল আমদানি করছি। 4 লক্ষ মেট্রিক টন চাল ইতিমধ্যে পাইপলাইনে আছে আসার, বিদেশ থেকে আসার, এবং ইতিমধ্যেই আমরা প্রায় 10 লক্ষ চাল আমদানির ব্যাপারে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভবিষ্যতে প্রয়োজন পড়ে আরও চাল আনব। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। রাজধানীর খামারবাড়িতে 3 দিনের মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বিলুপ্তপ্রায় দেশীয় ফলের পরিকল্পিত চাষের তাগিদ দেন। মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত। কৃষিবিদ আর কৃষকের চেষ্টায় এখন বছরের 8 মাসই পাওয়া যাবে নানা জাতের আম, আর পরিকল্পিত চাষাবাদে পাওয়া যাবে অন্যান্য ফলও। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলায় যারা আসবেন তারা দেশীয় বিলুপ্তপ্রায় ফল ও ফলের গাছ সম্পর্কে ধারণা নিতে পারবেন। আয়োজক আর দর্শনার্থীরা বলছেন, ফল মেলায় এসে অনেকেই উদ্বুদ্ধ হন ফল চাষে। এটার উদ্দেশ্য হলো জনগণের সচেতন করা। শহরের বাচ্চারা তো এই ফলগুলো অনেকেই চেনে না, এখানে একটু চেনার সুযোগ হয় তাদের। অনেকে উদ্বুদ্ধ হয়, জানে না যে কী ফল বাইরে যাচ্ছে। যেমন আমাদের স্টল থেকে অনেক জিনিসই বাইরে যায়, তো ফার্মারে এইসব দেখে দেখা যাচ্ছে তারা উদ্বুদ্ধ হয়। আমার কাছে ভালো লেগেছে হলো ড্রাগন ফ্রুটটা বেশি, এটা হলো প্রথমবার দেখছি আমি। হাতে নিজের গাছ লাগিয়ে নিজের ফল খাবো। এখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে আমরা মানে বিভিন্ন কেমিক্যাল মুক্ত ফল পেতে পারি। ফল প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী, আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী। তারা জোর দেন বিলুপ্ত হতে যাওয়া ফলের পরিকল্পিত চাষের উপর। শিখবেন এবং প্রয়োগ করবেন, এটাই হলো কৃষির মূল কথা। আর আজকে আমরা মধ্য আয়ের দেশের পা দিচ্ছি বলেই আমরা রপ্তানির কথা চিন্তা করতে পারছি। ফলের সংরক্ষণ এবং ফলের সরবরাহ যাতে আমরা সারা বছর পেতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমার মনে হয় এই কাজটা আমরা করতে পারলে স্বাভাবিকভাবে আমাদের পুষ্টির যথেষ্ট পরিবর্তন হবে, আমাদের স্বাস্থ্য আরও ভালো হবে। এবারের মেলায় প্রদর্শনীর জন্য প্রত্যেক জেলার জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার মাধ্যমে দেশের 64টি জেলা থেকে ফল সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দেশের 73টি হর্টিকালচারাল সেন্টার থেকেও এসেছে ফল ও ফলদ বৃক্ষ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে বসুন্ধরা সিটি, এই লক্ষ্যকে সামনে রেখে বসুন্ধরা সিটিতে কেনাকাটা ও বিনোদনের পাশাপাশি ছোট্ট সোনামণিদের আনন্দ পরিপূর্ণ করতে তৈরি করা হয়েছে দেশের বৃহত্তর ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ড। শুক্রবার এর উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এবং কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। অতিথিরা বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানান। বসুন্ধরা সিটির লেভেল 8 ও 9-এর 37,000 বর্গফুট এলাকা আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ রাইড ও গেমস দিয়ে এখন সাজানো। রয়েছে 15টি আকর্ষণীয় রাইড, 43টি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং। আরও রয়েছে 50 শিশু কিশোরদের ধারণ ক্ষমতার একটি পার্টি রুম। শিশু এবং তার অভিভাবকরা সারাদিন কাটিয়ে যেতে পারবে গভীর আনন্দে। এই ব্যবস্থাটি আমাদের দেশে ছিল না। টগি ওয়ার্ল্ড সেই অভাবটা পূরণ করেছে। আমি ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম, বাচ্চারা অত্যন্ত পছন্দ করবে। খুবই সুন্দর হয়েছে, আমি এদের স্বাগত জানাই এবং আমার মনে হয় প্রচুর বাচ্চা এখানে আসবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তোপের মুখে ব্রিটেন সরকার। আগুন লাগার কারণ এবং কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল তা জানতে গণতদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে মরদেহের মধ্যে প্রাথমিকভাবে 6 জনের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মমতাজ। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল এখনো জানতে পারেনি বিশ্ববাসী। প্রশ্নের মুখে থেরেসা মে প্রশাসন। দফায় দফায় বৈঠক চলছে ব্রিটেনের উচ্চ প্রশাসনিক পর্যায়ে। সেখানে পুলিশ ও অগ্নি নির্বাপক বিষয়ক মন্ত্রী নিকি হার্টকে উদ্দেশ্য করে জনসাধারণের সব প্রশ্নের উত্তর জানাতে বলেছেন লেবার দলের নেতা জেরেমি করবিন। আজ বাইরে অপেক্ষমান অসংখ্য অসুখী জনসাধারণ রয়েছে। তাদের সবাই জানতে চায় কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যথাযথভাবে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে তাদের অবহিত করুন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে সহ সরকারের শীর্ষ কর্তারা। ঘটনাস্থলে যান জেরেমি করবিন সহ বিরোধী নেতারাও। সেখানে গেছেন লন্ডন মেয়র সাদিক খানও। অগ্নিকাণ্ডের ঘটনায় গণতদন্তের নির্দেশ দিয়ে মে বলেন, এত দ্রুত কিভাবে আগুন ছড়িয়ে পড়ল তা জানার অধিকার রাখে জনগণ। জনগণ উত্তর চায়, এটা তাদের অধিকার। এ কারণেই আজ আমি এই দুর্যোগের কারণ জানতে গণতদন্তের আদেশ দিচ্ছি। মৃত্যুর সংখ্যা এখনো নিশ্চিত করে বলতে পারছে না লন্ডন প্রশাসন। তবে টাওয়ারটির মধ্যে থাকাদের আর কাউকে জীবিত পাওয়ার আশা নেই বলে জানিয়েছেন সেখানকার দমকল বাহিনীর প্রধান। মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্টি জানিয়েছেন, এ পর্যন্ত পাওয়া মরদেহের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় শনাক্ত করেছে তাদের প্রথম জনের নাম মোহাম্মদ আল হাজালি। 23 বছর বয়সী এই তরুণ সিরিয়ার শরণার্থী। পুলিশ বলছে, টাওয়ারের মধ্যে থাকা মানুষগুলো এমনভাবে পুড়েছে হয়তো সবাইকে শনাক্ত করা সম্ভব হবে না। এখনও স্বজন হারাদের আহাজারিতে ভারী যেন গোটা ব্রিটেন। আপন মানুষদের শেষ স্মৃতিচিহ্ন ফিরে পেতে ভিড় করছেন গ্রেনফেল টাওয়ারে বসবাসরতদের স্বজনরা। সাবরিনা মমতাজ, নিউজ 24। আবারও ক্রিকেটের খবর। 2 মাসের সফর শেষে কাল দেশে ফিরছে মাশরাফি বাহিনী। বার্মিংহাম থেকে দুবাই হয়ে সবকিছু ঠিক থাকলে শনিবার সকাল 8:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে টাইগারদের বহনকারী বিমান। এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান সাকিব মুশফিকরা। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে আবারও ঘরের ছেলেরা ফিরে আসছে বাংলার মাটিতে। সফল যাত্রার শুরু আর শেষটার সবকিছু জানাচ্ছেন নাজমুস সাকিব। এপ্রিলের শেষ থেকে মে মাসের 24 তারিখ এই পুরোটা সময়ে বাংলাদেশ দল সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প আর ত্রিদেশীয় সিরিজের ব্যস্ততা চাদরে মোড়ানো ছিল। ফুরসত ছিল না দম ফেলার। চোখে মুখে একটাই স্বপ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরাদের কাতারে সেরা হতে হলে যারপনায় পরিশ্রম আর কঠোর অনুশীলনে গা গরম রাখতে হবে সারাক্ষণ। টাই নেশন সিরিজেই বাংলার জন্য সুদূর উত্তর পশ্চিম ইউরোপ থেকে সুখবর। নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নাম্বার 6-এ। পুচকে আয়ারল্যান্ডকেও পাত্তা দেয়নি টাইগাররা। সফল টাই নেশন শেষে বিশ্বের অন্যতম সুদর্শন শহর লন্ডনে যাত্রা। ওভাল থেকে কার্ডিফ, পরে এজবাস্টন, সবখানেই স্বপ্নটা লেগেছিল চোখের কোণে। ওপেনিং ম্যাচে ইংল্যান্ড বধ অল্পের জন্য হয়নি। পরের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি। আর তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বধ করে পুরো বিশ্বকে তাতিয়ে দিয়ে শেষ 4-এর যাত্রা নিশ্চিত করা। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের ফলাফল সাপেক্ষে সবকিছুই যেন বাংলার ফেভারে। ভারতের সঙ্গে হয়নি পারা, কিন্তু বিশ্ব দেখেছে ধারাবাহিক আর পরিণত তামিমকে। সাকিব রিয়াদের লড়াকু পার্টনারশিপ, এটাই বা কম কিসের। প্রথমবার আইসিসির বৈশ্বিক আসরে পা মারানো চারটিখানি কথা নয়। যেতে পারেনি অস্ট্রেলিয়া কিংবা র্যাঙ্কিং টপার দক্ষিণ আফ্রিকাও, কিন্তু যেতে পেরেছে বাংলাদেশ। বৈঠা হাতে করেছে সংগ্রাম। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমির অনার্স বোর্ডে আজীবন থাকবে বাংলার নাম। টাইগারদের নতুন প্রজন্ম হয়তো বিশ্ব জয় করবে একদিন। সেদিন মাশরাফি, সাকিব, তামিমরা হয়তো থাকবেন ডাগআউটে, কিন্তু বিশ্বমঞ্চে উঁচু থেকে আরও উঁচুতে যাবে বাংলার বিজয় কেতন। নাজমুস সাকিব, নিউজ 24। শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার।
রাঙামাটিতে জ্বালানি ও খাদ্যের সংকট, আরও 2 লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 151। বিপর্যস্ত মানুষের পাশে থাকা উদ্ধার কাজে সমন্বয় নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। সুইডেন বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা কাজে লাগানোর এখনই শ্রেষ্ঠ সময় বলেছেন প্রধানমন্ত্রী। এবং সংবাদপত্র শিল্পে ভ্যাট আরোপ, অশনি সংকেত, গণতন্ত্র বিকাশে বাধা, মূল্যায়ন সিনিয়র সাংবাদিকদের। এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন নিউজ 24 বিনোদন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।